আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা সবাই একটু ক্লাসে জয়েন করে ফেলবো। আচ্ছা, কে কোথা থেকে ক্লাসটা করতেছো? ক্লাসটা একটু কমেন্টে বলে দাও। ওকে। শুভ বিশ্বাস, দিনাজপুর থেকে। ওকে। আচ্ছা, আজকের ক্লাসটা মূলত হচ্ছে এটা আমাদের একটা পেড ব্যাচেরই ক্লাস। পেড ব্যাচে আমরা এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আজকে নতুন ক্লাস। ঠিক আছে? তো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের এই আজকের ক্লাসটা করলে আমি আশাবাদী যে তোমরা মানে এটার থেকে যে ধরনের প্রশ্ন হতে পারে এই ধরনের প্রশ্নগুলো তোমরা ধরতে পারবা এবং এই ধরনের প্রশ্নগুলো লিখতে পারবা। আজকে আমার ক্লাসটা যদি তুমি মনোযোগ দিয়ে করো, নিজের একটুও পড়তে হবে না। তুমি যদি বাসায় এক অক্ষরও না পড়ো বা কোনোদিনও না পড়ো, তাহলে আজকে আমার ক্লাসটা করলে তুমি বুঝতে পারবা। ওকে, তাহলে আমি শুরু করে দিই, দেরি না করি। প্রথমে আসো, এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার পড়ার আগে আমরা একটু বাজার সম্পর্কে আইডিয়া নিই। আসলে বাজার বিষয়টা কি, অর্থনীতিতে বাজারটা কি মিন করে। ঠিক আছে, তাহলে প্রথমে আসো বাজার। বাজার এটাকে ইংরেজিতে বলা হয় মার্কেট। মার্কেট বলে। ঠিক আছে, সাধারণত আমরা বাজার বলতে বুঝি যে কোনো একটা স্থানে কতগুলো মানুষ একসাথে অনেক পণ্য বিক্রি করতে বসে, ওই স্থানটাকেই আমরা বাজার বলি। সাধারণত আমরা বলে অভ্যস্ত, কিন্তু অর্থনীতি আসলে সেটা কিছুই বলে না। অর্থনীতির একেবারে প্রথম কথাই হচ্ছে যে বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায় না। স্থানকে বোঝায় না, একেবারে স্পষ্টভাবে বলা আছে যে অর্থনীতিতে বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায়ই না। ঠিক আছে, তাহলে বাজার আসলে কি? বাজার হয় যে কোনো একটা পণ্যের, কি হয়? বাজার মূলত যে কোনো পণ্য অথবা সেবার হয়। সেবার হয়, এটাই হচ্ছে বাজার। তাহলে বাজারে কি থাকবে?
বাজারে দুইটা পক্ষ থাকে। বাজারে দুইটা পক্ষ কে কে থাকে? পক্ষ। এই দুইটা পক্ষ হচ্ছে একজন ক্রেতা, আরেকজন হচ্ছে বিক্রেতা। এই দুইজনের প্রত্যক্ষ অথবা পরোক্ষ, এরা প্রত্যক্ষভাবে উপস্থিত থাকতে পারে অথবা পরোক্ষভাবেও উপস্থিত থাকতে পারে। এখন প্রত্যক্ষ আর পরোক্ষ বলতে কি বোঝায়? প্রত্যক্ষ আর পরোক্ষ হলো যে সরাসরি উপস্থিত থেকেও হতে পারে, আবার সরাসরি উপস্থিত না হয়েও হতে পারে। এই ক্রেতা এবং বিক্রেতা প্রত্যক্ষ এবং পরোক্ষ উপস্থিতিতে পণ্য যদি কি হয়, আদান প্রদান হয়, তখনই সেটা বাজার। এটা হোক কোনো স্থানে, হোক অন্য কোথাও, যেখানে খুশি হোক, এটাই হচ্ছে আমাদের বাজার। তাহলে বাজার বলতে কি বোঝায়? নির্দিষ্ট স্থানকে বোঝায় না। বাজার হলো কোনো একটা পণ্যের, কোনো একটা পণ্য যদি সারা পৃথিবীতে পাওয়া যায়, এটাকে বলা হয় হচ্ছে যে আন্তর্জাতিক পণ্য। ঠিক আছে, এটার বাজারটা কতটুকু হবে? আন্তর্জাতিক লেভেলের বাজার। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত বাজার। বাজার হতে হলে কি লাগবে? একটা পণ্য লাগবে এবং সেটার মানুষের কাছে ক্রয় বিক্রয় হতে হবে, এটাই হচ্ছে বাজার। ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারলাম বাজার আসলে কি? আচ্ছা, ক্লাসটা একটু আমরা শেয়ার করে দেব। হ্যাঁ, তাহলে বাজার বলতে কি বোঝায়? আমরা জেনারেল থিওরিতে যে বাজার পড়ে আসছি, আসলে ওই থিওরিতে বাজার বলেই না, অর্থনীতিতে ওইভাবে বাজার মেনই করে না। ঠিক আছে, তাহলে এরপরে যাই আমরা। বাজারের অনেকগুলো ক্লাসিফিকেশন আছে। ঠিক আছে, বাজারকে কয়েক ভাগে ভাগ করা যায়। তো এর মধ্যে বাজারকে ভাগ করার জন্য কয়েকটা দিক বিবেচনা করা হয়। একটা হলো সময়ের ভিত্তিতে বাজার, সময়ের ভিত্তিতে। একটা হচ্ছে স্থানের বা অবস্থানের ভিত্তিতে, স্থানের বা এটাকে আবার বলতে পারে আয়তনের ভিত্তিতে, বলতে পারো আয়তনের ভিত্তিতে। আবার আরেকটা করে হচ্ছে 3 নাম্বার প্রতিযোগিতার ভিত্তিতে, প্রতিযোগিতার ভিত্তিতে বাজার। আমরা এই দুইটা আমাদের এখন পড়া লাগবে না। ঠিক আছে, এগুলো আসলে আমাদের মানে তোমাদের এই চ্যাপ্টারের অংশ না। তাহলে আমরা পড়বো হচ্ছে প্রতিযোগিতার ভিত্তিতে বাজার। এই প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। এক নাম্বার হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, মূলক বাজার। দুই নাম্বার হলো অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, মূলক বাজার। ওকে, এক নাম্বার হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, আরেক নাম্বার হচ্ছে কি অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তো এর মধ্য থেকে আমাদের এই চ্যাপ্টার নামটা হয়েছে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আমরা দুইটাই পড়বো, অপূর্ণ প্রতিযোগিতা কোনটা আর এটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতা কোনটা। ঠিক আছে, এটা একটু সংক্ষেপে মনে রাখো যে পূর্ণ প্রতিযোগিতা মানে হচ্ছে যেখানে অসংখ্য ক্রেতা থাকবে এবং অসংখ্য বিক্রেতা থাকবে, এই বাজারটাকেই বলা হয় হচ্ছে কি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। ঠিক আছে, তাহলে প্রতিযোগিতার ভিত্তিতে বাজারের মধ্যে কি আছে? এটার মধ্যে থাকবে হচ্ছে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা, এখানে কোনো কিছুর অভাব হবে না। ঠিক আছে, আর এই অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হচ্ছে যেখানে ক্রেতা ও বিক্রেতার সংখ্যা সমান নয়, সমান হবে না। ঠিক আছে, এই বাজারটাতে হয় ক্রেতা অনেক বেশি হবে বিক্রেতা কম হবে, না হয় হচ্ছে বিক্রেতা অনেক বেশি হবে ক্রেতা কম হবে। তাহলে এটার দুইটার মধ্যে একটা অসামঞ্জস্যতা থাকবে, এই কারণে এটাকে বলা হয় অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার।
এই কারণে এটাকে কি বলা হয়? অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আমি কি বুঝাইতে পারলাম? একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, ঠিক আছে, যেটাতে অসংখ্য ক্রেতা থাকবে এবং অসংখ্য বিক্রেতা থাকবে সমান সমান, মানে এখানে কারোর সাথে কারোর কোনো কমতি নাই, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে এটার মধ্যে হয় ক্রেতা অনেক বেশি থাকবে, না হয় বিক্রেতা অনেক বেশি থাকবে, মানে দুইটার মধ্যে একটা অসামঞ্জস্যতা থাকবে। আমি কি বুঝাইতে পারলাম? বুঝতে পারলে একটু ডান লিখে দাও। এরপরে আমরা সম্পূর্ণ একদম সরাসরি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে চলে যাব। শিউলি ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আচ্ছা, এরপরে দেখো এবার হচ্ছে আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার সম্পূর্ণরূপে এক্সপ্লোর করব। এটা এটা যদি বুঝো তাহলে আর প্রশ্ন গিয়ে আটকাবা না, ঠিক আছে। প্রথমে আসো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, এটার পরিপূর্ণ সংজ্ঞাটা কি দেখো। তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এটার পরিপূর্ণ সংজ্ঞা হচ্ছে যে বাজারে যে বাজারে অসংখ্য অসংখ্য ক্রেতা ও বিক্রেতা বিদ্যমান থাকে এবং এবং ক্রেতা ও বিক্রেতা চাহিদা ও যোগানের ভিত্তিতে ভিত্তিতে দাম নির্ধারণ করে করে এবং বাজারে দাম স্থির থাকে তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। মূলক বাজার বলে। তাহলে এখানে স্পষ্টভাবে এই কথাগুলো মনে রাখতে হবে। অসংখ্য ক্রেতা বিক্রেতা বিদ্যমান থাকবে এবং বাজারে দাম স্থির থাকবে। কোন একটা পণ্যের দাম যখন নির্ধারিত হবে ওই পণ্যটার দাম স্থির থাকবে, ঠিক আছে। ক্রেতা এবং বিক্রেতা অবাধে প্রবেশ করতে পারবে এবং অবাধে বের হয়ে আসতে পারবে। এখানে অবাধ নীতি গ্রহণ করা হবে, ঠিক আছে। তাহলে এই দুইটা জিনিস যখন কাজ করবে একসাথে তখনই সেটা হবে হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। যেমন আমি যদি উদাহরণ দেই, যেমন 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 ডিমের বাজার, হ্যাঁ ডিম, তারপরে ধরো যে তুমি ধান, এরপর হচ্ছে ভুট্টা, এই ধরনের পণ্য যখন উৎপাদন করো তখন কিন্তু তুমি নিজে কি করতে পারো না, দাম নির্ধারণ করতে পারো না। অলরেডি মার্কেটে একটা দাম থাকে। মার্কেটে ধরো যে ডিমের দাম 10 টাকা করে, আজকে চাহিদা এবং যোগানের ভিত্তিতে 10 টাকা করে হলো, একটা ডিমের দাম 10 টাকা। এখন আমি যদি ডিম উৎপাদক হই আমাকে অবশ্যই বাজারে গিয়ে এই 10 টাকা করেই ডিম বিক্রি করতে হবে, কারণ বাজারে 10 টাকার ডিম দাম নির্ধারণ করা হয়ে গেছে। আমি চাইলেও গিয়ে আমার ডিমকে বলতে পারবো না যে আমার কাছে যে ডিম আছে এইটার ভিতরে কুসুমের ভিতরে স্বর্ণ পাওয়া যায়, তুমি আমাকে 1 লক্ষ টাকা করে দাও, কোনোভাবেই পসিবল না। তো দ্যাটস ওয়াই এই যে এরকম। তারপর হচ্ছে ধরো যে আলু, বাজারে তুমি আলু বিক্রি করতে যাবা, আলু 20 টাকা কেজি ধরো, ঠিক আছে। এখন তুমি চাইলেও কি করতে পারবে না, এই 20 টাকার উপরে বিক্রি করতে পারবে না। তুমি যদি যে গিয়ে বলো যে আমার আলুতে অনেক বেশি শক্তি উৎপাদন করে, আমার আলু খাইলেই মানুষ হচ্ছে অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে, তাই আমার আলুর দাম বেশি, কেউ কিনবে? বাজারে যে 20 টাকা করে কিনতেছে তোমারটাও 20 টাকা সেল হলেই কিনবে, ঠিক আছে।
তাহলে এরকম প্রতিযোগিতা বিদ্যমান থাকবে। এটা কি বলা হয় হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। ক্লিয়ার? বুঝতে পারছো? এটুকু বুঝতে পারছো? ওকে, তাহলে এটার কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আমরা একটু মাথায় রাখবো, যে বৈশিষ্ট্যগুলো এখন আমি আলোচনা করব। এটুকু বুঝতে পারলে ডান লিখে দাও। আর এরপরে হচ্ছে আমরা এটার কিছু বৈশিষ্ট্য আলোচনা করব, যেগুলো না জানলেই নয়। যেগুলো না জানলেই নয়, ঠিক আছে? আসো, 1 নম্বর বৈশিষ্ট্য একটু আগে আমরা সংজ্ঞায় পেয়েছি, সেটা হচ্ছে কি? অসংখ্য ক্রেতা ও বিক্রেতা, এটা অবশ্যই থাকবে। 2 নাম্বার, দ্রব্যের দাম কি হবে? দ্রব্যের দাম স্থির থাকবে। 3 নাম্বার, অবাধ প্রতিযোগিতা। অবাধ প্রতিযোগিতা থাকবে। 4 নাম্বার, এই বাজারে সমজাতীয় পণ্য বিক্রি হবে। সমজাতীয় পণ্য বিদ্যমান থাকবে। সমজাতীয় পণ্য মানে কি? ধরো যে আলুর বাজারে আলুই বিক্রি করবে, সবাই আলুই বিক্রি করতেছে, সমজাতীয় পণ্য। একজন আরেকজনের থেকে কে কতটুকু চাহিদার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? দাম কমবে এবং বাড়বে, চাহিদা এবং যোগানের উপর ডিপেন্ড করে কি হবে? দাম কমবে এবং বাড়বে। আলুর বাজার যে বৃদ্ধি পায় না তা না, আলুর বাজারও বৃদ্ধি পায়। কখন? যখন যোগান কম বা চাহিদা অনেক বেশি হয়, তখন আলুর দাম বেড়ে যায়। আবার দেখো, আলুর যখন সিজন আসে, যখন অনেক কৃষক আলু উৎপাদন করে, সবাই বাজারে নিয়ে বিক্রি করতে যায়, তখন আলুর দামটা কি হয়ে যায়? আস্তে করে কমে যায়। এটাই হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, ঠিক আছে? সমজাতীয় পণ্য থাকবে। 5 নাম্বার, এই বাজারে দাম ইকুয়াল টু গড় আয় ইকুয়াল টু প্রান্তিক আয় হয়। এটাকে বলা হয়, এটাকে সিম্বল আকারে পি ইকুয়াল টু এ আর ইকুয়াল টু এম আর হয়। এটা আপাতত জাস্ট বুঝে রাখো, আমি একটু পরে হচ্ছে তোমাকে আরো ইন ডিটেইলসে বোঝাবো, ঠিক আছে? 6 নাম্বার, এখানে প্রতিযোগিতা যেহেতু বিদ্যমান, সেহেতু এখানে কি আছে? এখানে তোমাকে অনেক বেশি মার্কেটিং করতে হবে, বিজ্ঞাপন দিতে হবে। তাহলে বিজ্ঞাপন উপস্থিত আছে। বিজ্ঞাপন, এটার মধ্যে বিজ্ঞাপন করতে হবে। তোমার পণ্যকে বিক্রি করতে হলে বেশি বেশি মার্কেটিং করতে হবে, অর্থাৎ বিজ্ঞাপন দিতে হবে, অ্যাড দিতে হবে, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো একেবারে কমন, মানে মোস্ট ইম্পর্টেন্ট, যে এগুলা তোমার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য রূপে তুমি মনে রাখতে পারো। তা আরো অনেক বৈশিষ্ট্য আছে যেগুলো তোমরা মনে রাখতে পারো, যে অবাধে প্রবেশ প্রস্থান, ঠিক আছে? কেউ চাইলে এই বাজারে ঢুকতে পারে মানে কি, এই বাজারে পণ্য বিক্রি করতে পারে, আবার কেউ চাইলে এখান থেকে সহজেই এক্সিট নিতে পারে, মানে সহজেই এই পণ্য বিক্রি বন্ধ করে দিতে পারে, কারোর কোনো বাধা নিষেধ নাই, ঠিক আছে? ওকে, তাহলে এইটুকু আমরা যদি বুঝে থাকি, ডান লিখে দিব। এর পরের অংশে চলে যাব। এই বাজারে গড় আয়, প্রান্তিক আয় এবং দাম, এগুলো কিভাবে ফাংশন কাজ করে, কারণ এগুলো না জানলে তুমি গিয়ে হচ্ছে আটকে যাবা, ঠিক আছে? এগুলো না জানলে তুমি আটকাবা। কিভাবে? দেখো, আয়, এই আয়টা প্রথমে হচ্ছে মোটায় বলা হয় হচ্ছে টোটাল রেভিনিউ, অর্থাৎ টিআর। এটা নির্ণয় করা হয় কিভাবে? পণ্যের দাম ও পরিমাণের গুণফল।
পণ্যের দাম ও পরিমাণের গুণফল। তাহলে এটা সূত্র কি হবে? টিআর ইকুয়াল টু পি ইন্টু কিউ। এবার আসো গড় আয়। এটাকে বলা হয় অ্যাভারেজ রেভিনিউ অর্থাৎ এআর। তাহলে এআর মানে কি? টিআর কে কিউ দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাই হচ্ছে এআর। তাহলে এআর মানে কি? মোট আয়কে বিক্রির পরিমাণ বা উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ, ঠিক আছে? আর প্রান্তিক আয় হচ্ছে মার্জিনাল রেভিনিউ এমআর। এটা হচ্ছে ডেল্টা টিআর বাই হচ্ছে ডেল্টা কিউ, অর্থাৎ উৎপাদনের অথবা বিক্রয়ের পরিবর্তন ও মোট আয়ের পরিবর্তন, ঠিক আছে? এই সূত্রগুলো আমরা একটু মাথায় রাখবো। এই চ্যাপ্টারের মেইন যে আকর্ষণ এই সূত্রগুলো থেকে আমরা বের করতে পারবো, ঠিক আছে? মেইন আকর্ষণ, একদম মূল আকর্ষণ যেটা, সেই জায়গায় যখন যাব তখন আমরা এই সূত্রগুলো কাজে লাগবে আমাদের, ঠিক আছে? তাহলে এটুকু বুঝলাম, সূত্রগুলো আমরা মনে রাখতে পারবো। এখন আমরা দেখব এই বাজারে মোট আয় রেখা, গড় আয় রেখা এবং প্রান্তিক আয় রেখা কেমন হয়, এগুলো একটু ধারণা নিয়ে রাখো, তাহলে কাজে লাগবে। এখানে আমরা শুধু জানবো হচ্ছে গড় আয়। আমি একটা সূচি উঠাই তাহলে আরো ক্লিয়ারলি বুঝবো। ধরো একজন বিক্রেতা বিক্রয়ের পরিমাণ 1 2 3 4 5, তার দাম হচ্ছে, পণ্যের দাম বাজারে সেম 10 টাকা করে, স্থির দাম, ঠিক আছে? যাই বিক্রি করুক না কেন তার 10 টাকা করেই বিক্রি করতে হবে। তো এখন টিআর, এআর আর হচ্ছে এমআর তোমাকে নির্ণয় করতে বললো, যে এই বাজারের কি নির্ণয় করো? মোট আয়, গড় আয় এবং প্রান্তিক আয়। তাহলে তুমি কিভাবে নির্ণয় করবে? এইভাবে পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে নিচের খালি ঘরগুলো পূরণ করো, এভাবে পরীক্ষা আসতে পারে এবং আসেও। এখন বর্তমানের যে প্যাটার্ন, এই প্যাটার্ন অনুযায়ী এভাবেই পরীক্ষায় বেশি আসে, ঠিক আছে? বা প্রশ্নবোধক স্থানগুলো পূরণ করো, এভাবেও আসতে পারে। এখন টিআর নির্ণয় করার সূত্র বলেছিলাম পি ইন্টু কিউ। তাহলে পি তো হচ্ছে 10, কিউ হচ্ছে 1, তাহলে 10 একে 10, 10 দুগুণে 20, 3 10 30, 4 10 40, 5 10 50। দেখো হয়ে গেল। এবার এআর নির্ণয় করতে বলছে। এআর মানে হচ্ছে টিআর বাই হচ্ছে কিউ। তাহলে টিআর কে, এবার টিআর হচ্ছে 10, 1 দিয়ে ভাগ করলে 10, 20 কে 2 দিয়ে ভাগ করলে 10, 30 কে 3 দিয়ে ভাগ করলে 10, 40 কে 4 দিয়ে ভাগ করলে 10, 50 কে 5 দিয়ে ভাগ করলে 10। দেখো এরপরে আসো এমআর বের করতে বলছে। এমআর মানে হচ্ছে টিআর এর পরিবর্তন। তাহলে প্রথমটা যা আছে তাই থাকবে, পরেরটায় বাড়ছে কত? 10 থেকে 20 হয়েছে, তাহলে বৃদ্ধি পাইছে কত? পরিবর্তন কত হয়েছে? তাহলে 10 10, 20 থেকে 30 হয়েছে, এখানেও 10, 30 থেকে 40 হয়েছে, এখানেও 10, 40 থেকে 50 হয়েছে, এখানেও 10। দেখো তো, আমি যে একটু আগে একটা স্টেটমেন্ট দিয়েছিলাম যে এই বাজারে পি ইকুয়াল টু এআর ইকুয়াল টু এমআর, এবং এই সবগুলা স্থির, সবগুলা কি স্থির। তো এখন যদি আমি এটা রেখা অঙ্কন করতে চাই, তাহলে এখানে পি, এআর এবং এমআর সবগুলার মান কি একটাই না? এই 10, এখানে 1 এককের বেলাও 10, 2 এককের বেলাও 10, 3 এককের বেলাও 10, 4 এককের বেলাও 10, 5 এককের বেলাও 10। তাহলে এটা কি আমি কি বলতে পারি? পি ইকুয়াল টু এআর ইকুয়াল টু এমআর, অর্থাৎ এই বাজারের
এই বাজারের গড় আয় এবং প্রান্তিক আয় রেখা ভূমি অক্ষের সমান্তরাল। অর্থাৎ আমরা কি বুঝলাম, এই বাজারের গড় ও প্রান্তিক আয় রেখা কি ভূমি অক্ষের সমান্তরাল, ভূমি অক্ষের সমান্তরাল। এইটা আমাদের মনে রাখতে হবে, কারণ গড় আয় এবং প্রান্তিক আয় রেখা আমাকে চিনতেই হবে এই বাজারে। তাহলে আমরা কি এটুকু বুঝতে পারছি? এইভাবেও প্রশ্ন আসতে পারে, এখান থেকে বলতে পারে গড় আয় এবং প্রান্তিক আয় রেখা অঙ্কন করো, গড় আয় এবং প্রান্তিক আয় রেখা অঙ্কন করো। তাহলে এটাই হচ্ছে গড় আয় এবং প্রান্তিক আয় রেখা। দেখো 1 এককের বেলায়ও এটার 10, 2 এককের বেলায়ও 10, 3 এককের বেলায়ও 10। তাহলে এই ঘর, এই দামের ঘর, এই এআর এর ঘর এবং এমআর এর ঘরের মান সেম। এই জন্য এটা হচ্ছে পি ইকুয়াল টু এআর ইকুয়াল টু এমআর। এই বাজারকে এই জন্যই বলা হয় হচ্ছে কি দাম গ্রহিতা। এই বাজারে কেউ দাম নির্ধারণ করতে পারে না, দাম সব সময় স্থির থাকে। কথা কি বুঝে গেল? তাহলে আমরা এইটুকু বুঝছি, গড় আয় এবং প্রান্তিক আয় রেখা চিনতে পারছি। পারলে একটু ডান লিখে দিব। সবাই একটু ডান লিখে দাও যদি বুঝতে পারো। ওকে, ওকে, ওকে। এমআর কিভাবে বের করলাম? আচ্ছা, এমআর বের করার সিস্টেম হচ্ছে এই ডেল্টা টিআর। হ্যাঁ, এমআর বের করার সিস্টেমটা হচ্ছে ডেল্টা টিআর। ডেল্টা টিআর মানে কি? এই যে প্রথম যেটা আছে এটা তো এখানে যা আছে তাই হবে। এরপরে দ্বিতীয়টাতে দেখো, প্রথমটা 1 একক বিক্রয় করার ফলে সে তার টাকা ছিল 10 টাকা, 2 একক বিক্রি করায় তার টাকা হয়েছে 20 টাকা। তাইলে 2 একক যখন বিক্রি করলো তার বিক্রি বৃদ্ধি পাইছে, বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তার মোটায় কতটুকু বৃদ্ধি পাইছে? 10 টাকা বৃদ্ধি পাইছে, 10 থেকে 20 হয়েছে, তাহলে কত টাকা বৃদ্ধি পাইছে? এই 10 টাকা। এটাই প্রান্তিক আয়। প্রান্তিক আয় মানেই হচ্ছে তুমি একটু একটু করে বিক্রি বৃদ্ধি করবা আর তোমার আয় কতটুকু বৃদ্ধি পাবে, এটাই হচ্ছে প্রান্তিক আয়। ক্লিয়ার? দেখো বুঝতে পারছো কিনা। রুমি, এবার দেখো বুঝতে পারছো কিনা। ওকে, আচ্ছা সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে যে এই যে এরকম একটা খালি ঘর দেওয়া থাকবে, যে খালি ঘরগুলো তোমাকে পূরণ করতে বলবে সেটা হচ্ছে, এটা ধরো যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হলে এই দামগুলো সব স্থির থাকবে। এই যখন দামগুলো স্থির থাকবে তখন এটাকে বলা হবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এবার এটাও বলতে পারে মূলক বাজার। এখন এটাও বলতে পারে নিচের ছকটি কোন বাজারের আয়ের ছক বা কোন বাজারের ছক। এই যে নিচের ছকটা আছে এটা কোন বাজারের ছক? তাহলে তোমাকে দেখে বুঝতে হবে যেখানে এই দাম স্থির থাকবে, সবগুলো প্রোডাক্টের দাম সেম থাকবে, এটাই হচ্ছে আমার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এটাই হবে কি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এইবার একেবারে প্রধান যে আকর্ষণ বা প্রধান যে প্রশ্ন,
সেই প্রশ্নে আসো। ঠিক আছে, যেই প্রশ্নটাই সবচাইতে বেশি হয়, ঘুরেয়া পেঁচায়া উল্টায়া পাল্টায়া যেমনি হোক এমনি হয়। ঠিক আছে, তো এইটা যদি এখন তুমি বুঝতে পারো তাহলে 100% শিওর থাকো এখান থেকে প্রশ্ন আসলে তোমার মিস হবে না। ঠিক আছে, এতক্ষণ যেগুলো বললাম এগুলো হচ্ছে ফাউন্ডেশন তৈরি করছি তোমার, এই বাজার সম্পর্কে তোমার একটা ফাউন্ডেশন তৈরি করা হয়েছে। এখন তুমি এটা রিয়েল প্রশ্ন সলভ করবা কিভাবে দেখো। পরীক্ষায় প্রশ্ন আসবে, এই একটা প্রশ্ন এই বাজার থেকে ধরে রাখো কমন 100%, যারা পরীক্ষার্থী আছো কিভাবে আসতে পারে এগুলো আমি বলে দিব, বাট টপিকটা এই 100% ধরে রাখো যে এই বাজার থেকে প্রশ্ন আসলে এভাবেই আসবে। সেটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতা মূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা করো। এইভাবে সরাসরি প্রশ্ন আসতে পারে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা করো। ঠিক আছে, অথবা ওই যে স্বল্পকালীন ভারসাম্যের যে চিত্রগুলো আছে সেই চিত্রগুলো থেকে তোমাকে মুনাফা বের করতে বলবে। তাহলে প্রথমে আমাদের এইটা ইম্পর্টেন্ট, এটাই টপিক। এটা তোমাদেরকে আমি বলে দিলাম 99% ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা 99% ইম্পর্টেন্ট। এবার যদি কেউ এটা বুঝে পড়ে যেতে পারো তাহলে 100% শিওর থাকো ঘুরে পেঁচে যেভাবে হোক তুমি প্রশ্ন আনসার করতে পারবা। ওকে, তাহলে চলো শুরু করি। একটা ফার্ম স্বল্পকাল মানে 1 বছর, স্বল্পকাল মানে কি 1 বছর, 1 বছরে সে কয় ধরনের মুনাফা অর্জন করতে পারে? একটা ফার্ম স্বল্পকালে 3 ধরনের মুনাফা সহ সে ভারসাম্য অর্জন করতে পারে। তাহলে আমি প্রথমে লিখব স্বল্পকালে একটি ফার্ম পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে তিন ধরনের মুনাফা সহ ভারসাম্য অর্জন করতে পারে। ঠিক আছে, কয় ধরনের মুনাফা সহ? সেটা 3 ধরনের মুনাফা সহ। কি কি? 1 নাম্বার স্বাভাবিক মুনাফা সহ সে ভারসাম্য অর্জন করতে পারে। 2 নাম্বার অস্বাভাবিক অথবা অতিরিক্ত মুনাফা সহ সে ভারসাম্য অর্জন করে। 3 নাম্বার হচ্ছে ক্ষতি সহ মুনাফা সে অর্জন করতে পারে। ঠিক আছে, স্বল্পকালে সে স্বাভাবিক মুনাফা মানে হচ্ছে তার খরচ, একটা পণ্য উৎপাদন করতে যেই টাকা খরচ হয়েছে তার বিক্রিও করছে সেম টাকা। একদম স্বাভাবিক চিন্তা করো, তুমি একজন ব্যবসায়ী, ধরো যে তুমি একজন উৎপাদনকারী, সেইভাবে চিন্তা করো। অর্থনীতি ডিপেন্ডস অন প্রোডাকশন, তো দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু থিঙ্ক লাইক আ প্রোডিউসার। ঠিক আছে, ইফ ইউ ওয়ান্ট টু know about economics you have to believe that you are a producer. ওকে, তোমাকে অবশ্যই নিজেকে একজন প্রোডিউসারের জায়গায় বসাইতে হবে, তাহলে তুমি এই জিনিসগুলো অনেক ইজিলি বুঝবা। স্বাভাবিক মুনাফা মানে কি? যে আমি একটা পণ্য উৎপাদন করছি 10 টাকায়, বিক্রিও করতেছি, বাজারে বিক্রির দাম 10 টাকায়, তাহলে আমার কোনো কি হয় নাই, প্রফিট হয় নাই। এটাই হচ্ছে স্বাভাবিক মুনাফা। তাহলে স্বাভাবিক মুনাফার ক্ষেত্রে আমার যেহেতু প্রফিট হবে না, সেহেতু আমার বাজারের অবস্থানটা কি হবে? পি ইকুয়াল টু এসি। এসি মানে হচ্ছে গড় ব্যয়, আর গড় ব্যয় মানে হচ্ছে একটা প্রোডাক্ট উৎপাদন করার কস্ট। আর এই পি দ্বারা বোঝায় এই একটা প্রোডাক্ট বিক্রি করে তুমি যত টাকা পাবা, এই দুইটা সমান, সেম, জিরো মুনাফা, কোনো মুনাফা নাই। ঠিক আছে, এরপরে আসো অস্বাভাবিক মুনাফা, যেখানে তোমার লাভ হবে, অনেক বেশি লাভ হবে। তুমি একটা প্রোডাক্ট 10 টাকায় উৎপাদন করে 20 টাকা বিক্রি করতেছো,
তার মানে তোমার অনেক বেশি প্রফিট থাকবে, এটা কি বলা হয় হচ্ছে অস্বাভাবিক মুনাফা। তাহলে সেখানে কি হবে, বাজারে পণ্যের দাম বেশি হবে আর আমার খরচটা কি হবে, কম হবে। খরচটা কি হবে, কম হবে। আর ক্ষতি কখন হবে, ক্ষতি হবে যখন আমার খরচ বেশি স্বল্পকালে এমন কিছু সময় আসতে পারে যখন তোমার উৎপাদন খরচ অনেক বেশি কিন্তু বাজারে ওই পণ্যের দাম অনেক কম, তখন তোমার ক্ষতি হবে। আর ক্ষতিটাই হচ্ছে কতটুকু হবে, এসিটা বড় হবে, তোমার বাজারের দামটা ছোট হবে, এবং কতটুকু ছোট হবে, যতক্ষণ না পর্যন্ত তোমার এবিসি, আমরা খরচ তত্ত্বে পড়েছিলাম, এবিসি মানে হচ্ছে গড় পরিবর্তনশীল ব্যয়, অর্থাৎ অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট, অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট। তাহলে এই শর্তগুলো মেনেই সে 3 ধরনের মুনাফা অর্জন করে স্বল্পকালে। একটা ফার্মের এই 3 ধরনের মুনাফা ছাড়া সে অন্য কোনোভাবে ফার্ম পরিচালনা করতে পারে না স্বল্পকালে। ওকে, তাহলে এইটুকু আমরা বুঝতে পারছি, এটুকু কি আমরা বুঝতে পারছি? বুঝতে পারলে ডান লিখে দাও বা ক্লিয়ার লিখে দাও। বুঝতে পারলে ক্লিয়ার লিখে দাও। ওকে, এইবার আসো, এই 3 ধরনের মুনাফা অর্জন করার জন্য তাকে ভারসাম্য অর্জন করতে হয়। তাহলে এবার আমরা ভারসাম্য অর্জনের দিকে যাব। দেখো, দেখো স্বল্পকালে একটি ফার্মের ভারসাম্য অর্জনের শর্ত দুইটি। কয়টা শর্ত? দুইটা শর্ত। কি কি? 1 নাম্বার, এটাকে বলা হয় প্রয়োজনীয় শর্ত। প্রয়োজনীয় শর্ত। প্রয়োজনীয় শর্তটা কি? প্রয়োজনীয় শর্তটা হলো এমসি ইকুয়াল টু এমআর। এই বাজারে কি হবে, এমসি রেখা এমআর রেখার সমান হবে। এমসি রেখা এমআর রেখার মান কি হবে, সমান হতে হবে। আরেকটা হচ্ছে পর্যাপ্ত শর্ত। পর্যাপ্ত শর্ত, এটাকে বলা হয় এমসি গ্রেটার দেন এমআর, অর্থাৎ এমসি রেখার ঢাল, রেখার ঢাল এমআর রেখা হতে বড় হবে। ঠিক আছে, আর এটাকে আরেকটু স্পষ্টভাবে বললে এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে উপরের দিকে ছেদ করে। ঠিক আছে, এই দুইটা শর্ত যেখানে পালন করা হবে সেখানেই সে ভারসাম্য অর্জন করবে। এই দুইটা শর্ত মানে যেখানে, সেখানেই সে ভারসাম্য অর্জন করে। ঠিক আছে, তাহলে এবার দেখো এই দুইটা শর্ত মেনে একটা ফার্ম কিভাবে ভারসাম্য অর্জন করতে পারে এবং সেখান থেকে আমাদের আরো কত ধরনের প্রশ্ন তৈরি হইতে পারে। ঠিক আছে, তাহলে এবার আমরা এটাকে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করব। কি দ্বারা ব্যাখ্যা করব? চিত্রের সাহায্যে। এখন চিত্রের সাহায্যে ব্যাখ্যা করার জন্য আমাদের এই যে আমরা ব্যয় তত্ত্বে এসি পড়েছিলাম, এমসি পড়েছিলাম, এগুলো এখন আমাদের কাজে লাগবে। এসি রেখা, এমসি রেখা, এমআর রেখা, এআর রেখা, যেগুলো আমরা এখন শিখেছি, এমআর রেখা এবং এআর রেখা আঁকতে কেমন হয়। ঠিক আছে, তো এখন সেগুলো আমাদের কাজে লাগবে। আমরা শুরু করি। প্রথমে একটা বাজারে
এটা হচ্ছে বিক্রয় বা উৎপাদন, উৎপাদন অথবা বিক্রয়ের পরিমাণ, বিক্রয়, ঠিক আছে। আর এখানে হবে যা কিছু আছে পি, এআর, এমআর, এসি, এমসি, যা কিছু আছে সব এখানে, ঠিক আছে। তো এখন আসো, একটা ফার্ম এই যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আমরা একটা রেখা সম্পর্কে অলরেডি জেনেছি, সেটা হচ্ছে আমাদের এআর ও এমআর রেখা। এআর আর এমআর রেখার আকৃতিটা কেমন পেয়েছিলাম হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল। এটাই ছিল আমাদের এআর ইকুয়াল টু এমআর রেখা, এটাই ছিল আমাদের কি এআর ইকুয়াল টু এমআর রেখা। এখন এমআর রেখা যেহেতু পেয়ে গেছি, সেহেতু এখন আমাকে এমসি রেখাটা আঁকতে হবে, এবং এমআর এবং এমসি দুইটা কি হতে হবে, সমান হতে হবে। এমন একটা বিন্দু হবে যে বিন্দুতে এমসি ইকুয়াল টু এমআর হবে। আর পর্যাপ্ত শর্ততে বলা হচ্ছে এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে উপরের দিকে ছেদ করবে। আর এমসি রেখা সম্পর্কে আমরা জানি এমসি রেখা হচ্ছে ইউ আকৃতি। এমসি রেখাটা কি ইউ আকৃতি। তাহলে এই ক্ষেত্রে এইটা হবে আমার এমসি রেখা, এটা হলো আমার এমসি রেখা। তাহলে এমসি আর এমআর সমান হইছে কোন জায়গায়? এমসি আর এমআর সমান হইছে আমার এই যে এই বিন্দুতে, এইটাই ধরো যে ই বিন্দু। এই বিন্দুর বরাবর যে মানটা আসবে, ধরো এখানে 50 একক, আর এখানে যে দামটা নির্ধারণ করা হয়েছে এটা ধরো যে 10 টাকা করে। তাহলে এইটাই হচ্ছে আমার ভারসাম্য বিন্দু, কারণ এখানে দুইটা শর্তই পালন হয়েছে, একটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত আর একটা হচ্ছে পর্যাপ্ত শর্ত। এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে উপরের দিকে ছেদ করেছে, এবং এই বিন্দুতে এমসি ইকুয়াল টু এমআর হয়েছে। তাহলে দুইটাই আমার কি হয়েছে, কার্যকর হয়েছে। তার মানে ই বিন্দুই হচ্ছে আমার ভারসাম্য বিন্দু। এই বাজারে সে 50 একক বিক্রি করে কত টাকা করে, 10 টাকা করে। সে 50 একক কত টাকা করে বিক্রি করে, 10 টাকা করে বিক্রি করে। ওকে, এইটুকু আমার হয়ে গেছে। এটাই হচ্ছে আমার বেজ, এটাই হচ্ছে আমার ভিত্তি। এরপরে এখন এই সময়টাতে সে কি স্বাভাবিক মুনাফা অর্জন করবে, নাকি অস্বাভাবিক মুনাফা অর্জন করবে, নাকি তার ক্ষতি হবে, এই জিনিসগুলো আমরা কিভাবে বুঝবো? এটা ডিপেন্ড করে ওই যে আমরা শর্ত লিখেছিলাম, দেখো একটু আগেই লিখেছিলাম আমি, এগুলোই এজন্য বললাম যে আমার প্রত্যেকটা কথা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে শুনবা। দেখো, আমরা 1 নাম্বার বলেছিলাম স্বাভাবিক মুনাফা অর্জন করলে পি ইকুয়াল টু এআর হতে হবে, বা এসি হতে হবে, সরি এসি হতে হবে। অর্থাৎ এখানে বাজারের দাম এবং আমার যে ব্যয় আছে, একটা পণ্য উৎপাদন করার ব্যয়, এই দুইটা সমান হতে হবে। তাহলে এটা যদি হয়, তাহলে আমার এখন এসি রেখাটা স্বাভাবিক, যদি স্বাভাবিক মুনাফা অর্জন করে, তাহলে এসি রেখাটা কি করবে, এই যে ই বিন্দুতে স্পর্শ করবে, এটাই হচ্ছে এসি রেখা। এসি রেখাও ইউ আকৃতি হয়, স্বল্পকালীন এসি রেখা। আমরা পড়েছিলাম স্বল্পকালীন গড় রেখা ইউ আকৃতি হয়। তাহলে ইউ আকৃতি হয়ে সর্বনিম্ন বিন্দুতে, এসির সর্বনিম্ন বিন্দুটা এই বিন্দুতে স্পর্শ করবে, এবং সেখানেই হবে হচ্ছে আমার স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য। তাহলে এই রকমের চিত্র যখন পাবা, তখন সেটা কি আমরা কি বলবো, স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য অর্জন করে। এটা হচ্ছে চিত্র স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য অর্জন করে, স্বাভাবিক মুনাফা। এটা ফার্মটা কি করে, স্বাভাবিক মুনাফা অর্জন করে। ক্লিয়ার? এটা কি বুঝতে পারছি আমরা? এখন আমরা স্বাভাবিক মুনাফা অর্জন করা শিখে গেলাম। দেখো, একটা ফার্ম এইভাবে যখন উৎপাদন করবে, বা এখানে এভাবে যখন ভারসাম্য অর্জন করবে, তখন সেটা কি হয়ে যাবে, স্বাভাবিক মুনাফা। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। ওকে, আমরা নেক্সটে চলে যাই। ওকে, ঠিক আছে, কারো কোনো কোশ্চেন থাকলেও করতে পারো, নো প্রবলেম। আচ্ছা, তো এখন যদি বলে যে অস্বাভাবিক মুনাফা অর্জন করে কেমনে,
এখানে তো আবার বলতে পারে অস্বাভাবিক মুনাফা অর্জন করে, তাহলে ওই শর্তটা কি ছিল? ওই শর্তটা ছিল আমার যে কি হবে, পি গ্রেটার দেন এসি। 2 নাম্বারটা ছিল পি গ্রেটার দেন এসি। তখন এসি রেখাটা কি এখন যে অবস্থানে আছে সে অবস্থানে থাকবে? মোটেও না। এসি রেখাটা এখন যে অবস্থানে আছে সে অবস্থানে থাকবে না। এসি রেখাটা থাকবে তখন এই যে আমার এই এআর রেখা বা এই পি রেখা, এটাই হচ্ছে আমার কি পি রেখা, এইটার থেকে এসিটা ছোট মানে আরো নিচে অবস্থান করবে। তাহলে এসি রেখা তখন এই অবস্থানে থাকবে। এসি রেখা তখন কি করবে? এই অবস্থানে থাকবে। আর এখান থেকে একটা মান বের হবে, ধরো যে এফ বিন্দু, এটা এটা হচ্ছে ধরো 5 টাকা। তাহলে এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় যে আমি একটা পণ্য উৎপাদন করতে খরচ করেছি 5 টাকা, বিক্রি করতেছি 10 টাকায়। একটা পণ্য উৎপাদন করতে খরচ করতেছি কত টাকা? খরচ করছি হচ্ছে 5 টাকা, বিক্রি করছি হচ্ছে 10 টাকা। এইটা থেকেই এই জায়গার এই প্রশ্নটাই, এই চিত্রটাই ভালো করে মনে রাখা যেও। এই চিত্রটাই উদ্দীপক হিসেবে দেওয়া থাকবে, ধরে রাখো। এই চিত্রটা আরেকটা চিত্র আছে, এই চিত্রটাই উদ্দীপক হিসেবে থেকে সেখান থেকে তোমাকে প্রশ্ন করবে। একদম মনে রাখো, যেখান থেকে মুনাফার পরিমাণ নির্ণয় করো। ঠিক আছে? প্রশ্নটা করবে মুনাফার পরিমাণ নির্ণয় করো, নির্ণয় করো। একেবারে ভালো করে মনে রাখো যে এই ধরনের চিত্র দিয়ে তোমাকে এই প্রশ্নটাই করবে যে উদ্দীপক বা উপরের চিত্র হতে মুনাফার পরিমাণ নির্ণয় করো। তখন তুমি কিভাবে নির্ণয় করবা? কোশ্চেনের ভেরিয়েশন গুলো বুঝো। এইটা এইভাবে আসতে পারে, এভাবে আসলে আমি জাস্ট এভাবে দিয়ে যাব, বাট আমার প্রশ্ন শুধু এইটুকু থেকেও করতে পারে। এটুকু থেকে কিভাবে করবে? এই চিত্রটাই হুবহু দিয়ে দিবে, দিয়ে বলবে যেখান থেকে মুনাফার পরিমাণ নির্ণয় করো। এবং এই প্রশ্নটা বিগত কোন সালে যেন এসেছিল। ঠিক আছে? এই ধরনের প্রশ্ন বুঝতে পারছো? এই ধরনের প্রশ্ন এই কিছু মানে রিসেন্টলি একটা প্রশ্ন এরকম আসছে, তোমরা একটু খেয়াল করে দেখবা। আমি যদিও অত বোর্ড প্রশ্ন নিয়ে এত বেশি মাথা ঘামাই না, বাট প্রশ্নের প্যাটার্ন এরকমই হবে। ওকে, তাহলে এইটা আমরা কিভাবে সলভ করতে পারি এখান থেকে শিখে যাই। ঠিক আছে? আমি আর নতুন করে সামনে আগানোর আগে এইটার থেকে এই প্রবলেমটাই আমি তোমাকে করে দেখাই যে কিভাবে তুমি করবা। আমি একটু আগে কিছু সূত্র দিয়েছিলাম তোমাকে, মোটায়, গড়ায়, প্রান্তিকায়। ঠিক আছে? ওই সূত্রগুলো থেকে এখন আমাকে কাজ করতে হবে। প্রথমেই আমাকে বলতে হবে এটা কোন বাজার। আমি একেবারে পুরো ব্যাখ্যাটা করে দিচ্ছি, দেখো একটা বুঝো, আজীবন মনে থাকবে, আর ভুলবা না। এখানে আমি যদি উত্তর করি সমাধান, তাহলে কিভাবে সমাধান করতাম আমি তোমাকে সেটাই শেখাচ্ছি। দেখো আমি লিখবো চিত্রে, চিত্রটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের কি স্বল্পকালীন ভারসাম্যের, ভারসাম্যের। ওকে, চিত্রটি কি? এটা হচ্ছে একটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের কি দেখে? এই যে এ আর ইকুয়াল টু এম আর দেখে আমি চিনে ফেলেছি। ওকে, এরপরে আসো, এরপরে ফার্মটি স্বল্পকালে, স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য অর্জন করে। অস্বাভাবিক মুনাফা সহ, মুনাফা সহ ভারসাম্য অর্জন করে। কারণটা কি বলতো? কারণ হচ্ছে এখানে এই যে এআর বা পি রেখা, এটার থেকে এসি রেখাটা নিচে অবস্থান করে। কারণ, কারণ পি গ্রেটার দেন এসি, এখানে কি হয়? পি গ্রেটার দেন এসি, দ্যাটস ওয়াই এটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা সহ অর্জন করে। এরপরে আসো, ই বিন্দুটি, ই বিন্দুটি ভারসাম্য বিন্দু, ভারসাম্য বিন্দু। কারণ ই বিন্দুটি ভারসাম্য অর্জনের,
অর্জনের প্রয়োজনীয় শর্ত। প্রয়োজনীয় শর্তটা কি? এমসি ইকুয়াল টু এমআর এবং পর্যাপ্ত শর্ত এমসি গ্রেটার দেন এমআর কি হয়? কার্যকর হয়। কার্যকর। ঠিক আছে? কেন হইলো বলতো? কারণ এখানে দুইটা শর্ত কার্যকর, এই জন্য ই বিন্দুটাই হচ্ছে আমার কি? ভারসাম্য বিন্দু। এইটুকু লেখার পরে এরপরে আমি লিখব এখানে ভারসাম্য দাম 10 টাকা। ঠিক আছে? এরপর হচ্ছে গড় ব্যয় কত? গড় ব্যয় 5 টাকা এবং উৎপাদন কত টাকা? উৎপাদন হচ্ছে 50 একক। ঠিক আছে? এইটুকু লেখার পরে এরপরে লিখব মুনাফার পরিমাণ নির্ণয় করা হলো। এরপরে আমরা ম্যাথে চলে যাব। ঠিক আছে? এটুকু বুঝতে পারছো? আমি মুছে ফেলবো, মুছে এখানেই ম্যাথটা করব। বুঝতে পারলে একটু ডান লিখে দাও। সেকেন্ড ইয়ারের কোর্স নাই, আসলে সেকেন্ড ইয়ারটা আমি এখনো শুরু করিনি, তবে ইচ্ছা আছে কিছুদিনের মধ্যেই শুরু করার। এই যে এদের কোর্সটা শেষ করে দিয়েই হচ্ছে মানে সেকেন্ড ইয়ারের কোর্সটা শুরু করব। খুব শর্ট টাইমের জন্য শুরু করব, যাতে হচ্ছে তোমাদের যারা লাস্ট টাইমে প্রিপারেশন নিতে পারো নাই তাদের জন্যই আমি কোর্সটা করাবো। ঠিক আছে? একদম শর্ট টাইমে, যাতে তোমরা এটা করলে মোটামুটি যারা একেবারে ফেল করার চিন্তা ভাবনা করতেছো তারাও যাতে পাস করে যেতে পারো। ঠিক আছে? ওকে, এইটুকু হয়ে গেছে। এবার হচ্ছে আমরা এখান থেকে ম্যাথটা করব। কিভাবে এটার থেকে ম্যাথ করা যায় দেখো। তো এখন এই মুনাফা নির্ণয় করতে গেলে, ঠিক আছে, মুনাফা নির্ণয় করা হলো, তাহলে মুনাফা বা লাভ অথবা তুমি বলতে পারো লাভ হয়েছে। ঠিক আছে? এটা বের করার জন্য আমাকে বের করতে হবে কি? মোট আয় মাইনাস মোট ব্যয়। মোট আয় মাইনাস কি? মোট ব্যয়। তাহলে পাই ইকুয়াল টু এখানে হবে কি? যে টিআর মাইনাস হচ্ছে টিসি। টিআর মাইনাস টিসি। এবার আসো টিআর বের করতে হবে। কি বের করতে হবে? টিআর এখানে সরাসরি দেওয়া নাই, টিআর এর কোনো ভ্যালুই নাই। তো দ্যাটস ওয়াই আমাকে টিআর বের করতে হবে। তাহলে টিআর বের করার জন্য আমাকে কি সূত্র লাগবে? টিআর ইকুয়াল টু হচ্ছে পি ইনটু কিউ। দেখো পি এর ভ্যালুটা কত? 10। আর কিউ এর ভ্যালু কত? ওই যে একটু আগে বলেছিলাম দাম। পি এর ভ্যালু হচ্ছে 10 ইনটু কিউ এর ভ্যালু হচ্ছে 50। তাহলে কত হয়? 500। এবার এআর নির্ণয় করতে গেলে বা টিআর হয়ে গেছে, এবার টিসি নির্ণয় করতে হবে। টিসি মানে হচ্ছে এসি ইনটু কিউ। এসির মান হচ্ছে 5 ইনটু কিউর মান হচ্ছে কত? 50। 250 টাকা। ঠিক আছে? টাকা। এইবার আমরা মুনাফা বা লাভ বের করতে গেলে টিআর মাইনাস টিসি। তাহলে টিআর মাইনাস টিসি করলে কত হবে? 500 মাইনাস হচ্ছে 250। তাহলে 250 টাকা। এটাই হচ্ছে আমাদের লাভ, এটাই আনসার। ঠিক আছে? এইভাবে করে আমাদের প্রশ্ন আনসার করতে হবে। এইভাবে করে আমাদের কি করতে হবে? প্রশ্নটা আনসার করতে হবে। ওকে, দ্বিতীয় চিত্র তো এটাই। এখানে শুধুমাত্র কি করা হয়েছে? শর্তটা চেঞ্জ করা হয়েছে। এই যা আছে এই এমসি রেখা এমআর রেখা সব সেম, শুধু এসি রেখাটা নিচে নামানো হয়েছে, মানে এসির ভ্যালু কমানো হয়েছে, এসির দামটা এসির খরচটা কমায় দেওয়া হয়েছে। বাজারে বিক্রি হচ্ছে 10 টাকায় আর আমি খরচ করেছি 5 টাকা, এই জন্য এখানে লাভ হয়েছে দেখো 250 টাকা। এইভাবে করে তোমরা আনসার লিখবা। একেবারে কমপ্লিট আনসার আমি লিখে দিছি। এই প্রশ্নটাই আসবে এবং এখান থেকে এইভাবে করেই তোমরা আনসার লিখবা। ঠিক আছে? এখন আসো আমি এটাকে আরেকটু মডিফাই করি বা আরেকটু আমি চেঞ্জ করি। কি চেঞ্জ করব? দেখো, আরেকটা প্রশ্নে আমি বললাম এই সেম চিত্র দিয়েই দ্বিতীয় নাম্বার প্রশ্নে বললাম এইভাবে আসতে পারে, ক খ দিয়ে আসতে পারে। আসলাম যে এফ বিন্দু হতে এসি রেখা ই বিন্দুতে স্পর্শ করলে,
ই বিন্দুতে স্পর্শ করলে ফার্মটির মুনাফা বা ভারসাম্যের কি পরিবর্তন হবে? ভারসাম্যের কি পরিবর্তন হয় ব্যাখ্যা করো। এই প্রশ্ন তুমি কোথাও গাইডে পাবা না, বইও পাবা না ভাই, এগুলো আমি মডিফাই করে করে তোমাকে শেখাচ্ছি। এখন প্রশ্নটা কি করছে একটু বুঝো। প্রশ্নটা হচ্ছে এফ বিন্দুতে এসি রেখা ই বিন্দুতে স্পর্শ করলে, এফ বিন্দু হতে এই এফ বিন্দুতে হতে এসি রেখাটা যদি ই বিন্দুতে স্পর্শ করে তখন ফার্মের ভারসাম্যের কি পরিবর্তন হবে? ঠিক সিমিলার আগেই আমরা এই চিত্রটা করেছিলাম। এই এফ বিন্দু হতে যদি এসি রেখাটা এখানে স্পর্শ করে তোমাকে চিত্রটা আবার নতুন করে আঁকতে হবে এবং লিখতে হবে। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। এইটুকু বুঝতে পারলে একটু ডান লিখে দাও, আমি আবার পর ওই প্রশ্নে চলে যাব। রাইট, সাবিনা শিকদার, গুড। সবাই একটু আনসার করো তো, এটা কি হবে আনসারটা? এফ বিন্দু হতে এসি রেখাটা যদি ই বিন্দুতে স্পর্শ করে তাহলে কি হয়ে যাবে বলো? বাকিরা একটু আনসার করো দ্রুত, দেখি বুঝতে পারছো কিনা। আচ্ছা, তোমরা যারা ক্লাস করতেছো ক্লাসটা কি ভালো লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে সবাই একটু শেয়ার করে দেবো। রাইট, রুমি, স্বাভাবিক মুনাফায় পরিণত হবে, রাইট। আচ্ছা, ক্লাসটা কি তোমাদের কাছে ভালো লাগতেছে ভাইয়া? ওকে, নেক্সটে যাই। হ্যাঁ, এখন যেহেতু স্বাভাবিক মুনাফা হবে, আবার সেম ব্যাখ্যা, এর আগে যে ব্যাখ্যাটা লিখেছি সেম ব্যাখ্যায় সুন্দর করে ব্যাখ্যা লিখে দিবা। শুধু কি করবা, এসি রেখাটা উপর উঠে দিবা, ই বিন্দুতে স্পর্শ করে দিবে, এই তো। অর্থনীতি অত বেশি কঠিন না তোমরা যতটা মনে করো। এই রেখা দেখলে, 3-4টা রেখা দেখলে তোমাদের মাথা মুথা গরম হয়ে যায়। হায় হায়, এই রেখা কই যাইবো, কেমনে আঁকমু, কোন স্টেপে আঁকমু? ভাই আমি তো আঁকছি, রাইট। এখন আসো, এটা গেল হচ্ছে এই যে অস্বাভাবিক মুনাফা বা অতিরিক্ত মুনাফার ক্ষেত্রে এই ধরনের চিত্র হয়। এখন ক্ষতিটা হয় কখন? ক্ষতির চিত্র থেকে কেমন প্রশ্ন আসতে পারে, ক্ষতিটা কখন হয়? ঠিক আছে, তাহলে এটুকুই আমাদের থাকলো, পরে চিত্র চলে যাই। কিভাবে ক্লাস করাই? আসলে এটার কোনো মানে শিডিউল নাই। আমার যখনই মনে হয় যে একটা ক্লাস করানো উচিত আমি তখনই হুটহাট করে ক্লাস করাই। আসলে ওইরকম কোনো ধরাবাঁধা নিয়ম নাই, বাট চেষ্টা করি যে যখনই মনে হয় যে এই ক্লাসটা সবার জন্য উন্মুক্ত করে দিলে হয়তো অনেকে বেনিফিটেড হবে। ঠিক আছে, আর যেগুলো শিডিউল ক্লাস ওইগুলো তো পেইড বেচে চলতে থাকে। ঠিক আছে, এইগুলো আজকের ক্লাসটা একটা পেইড বেচে ক্লাস, আমার পেইডের স্টুডেন্টরাও এই ক্লাসটাই করবে। তোমরা যারা ফ্রিতে করতেছো এই সেম ক্লাসটাই আমার পেইড বেচের স্টুডেন্টরাও করবে এবং করতেছে অলরেডি। ঠিক আছে, হ্যাঁ ম্যাথও পড়াই, ম্যাথ, পরিসংখ্যান, ব্যষ্টিক, সামষ্টিক, এই চারটেই পড়াই। ওকে, নেক্সট। এবার আমরা আবার নতুন করে চিত্রটা আঁকবো, হ্যাঁ, তোমাদের যাতে আবার একটু বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন তো থাকবেই। তো আবার যাতে এই ক্ষতিটা আমরা যাতে আরো ক্লিয়ারলি বুঝতে পারি এই জন্য আমি প্রথম থেকে আবার চিত্রটা আঁকবো। ঠিক আছে, একটু ধৈর্য ধরে ক্লাসটা করো, দেখবা যে এই চ্যাপ্টারের প্রশ্ন আর বাকি নাই। আজকের ক্লাসটা করার পরে দেখবা ম্যাক্সিমাম প্রশ্ন তুমি পারো। ক্ষতি সহ, হ্যাঁ, ক্ষতি সহ যখন হবে আবার সিমিলার। ঠিক আছে, সেম ওয়েতে আমরা অঙ্কন করব প্রয়োজনীয় শর্ত, পর্যাপ্ত শর্ত অনুযায়ী। পি ইকুয়াল টু এ আর ইকুয়াল টু এম আর অথবা এসি এমসি সব এখানে, আর এখানে হচ্ছে শুধু কিউ। আবার আমরা এখানে এ আর পি ইকুয়াল টু এ আর ইকুয়াল টু এম আর, এখানে আবার 10 ধরে নিলাম। ঠিক ঠিক সিমিলার এমসি রেখা অঙ্কন করলাম,
এই বিন্দুতে এমসি রেখা ছেদ করে, এটাই আমার ভারসাম্য বিন্দু হইল। এখন আমার শর্ত হচ্ছে ক্ষতি হবে। শর্তটা হচ্ছে কি? ক্ষতি হবে। ক্ষতিটা কি হবে দেখো তো। ক্ষতি হলে ক্ষতি হলে সে কোন শর্ত পালন করে? এসি গ্রেটার দেন পি গ্রেটার দেন এ ভি সি। ঠিক আছে, এই রকমের শর্ত যখন হবে ততক্ষণ পর্যন্ত সে ক্ষতি হলেও উৎপাদন করবে। ক্ষতি হলেও কি করবে? উৎপাদন করে যাবে বাজারে টিকে থাকার জন্য, যাতে দীর্ঘকালে সে স্বাভাবিক মুনাফায় পৌঁছাইতে পারে বা অস্বাভাবিক মুনাফাও পেতে পারে। ঠিক আছে, তা এখন আসো, এসিটা হচ্ছে পি এর থেকেও বড়। এসি রেখাটা এই পি এর থেকেও বড়, অর্থাৎ এই রেখার থেকেও উপরে অবস্থান করে। তাহলে এসি রেখাটা কোথায় হবে? এই বরাবর করে নেবা, এভাবে করে এই যে এসি রেখা এখানে স্পর্শ করবে এসি রেখা। তাহলে এখানে একটা মান হবে, ধরো যে 15। তাহলে এটা হচ্ছে আমার এফ বিন্দু। এটা হলো কি? এফ বিন্দু। এখন আমার কি হইলো? বাজারে আমি বিক্রি করতেছি 10 টাকায়, কিন্তু আমার খরচ হয়েছে 15 টাকা। প্রতি এককে 5 টাকা করে লস। প্রতি এককে কি? 5 টাকা করে লস। এখন আসো, এই যে একটা বলছে এবিসি, এবিসিটা আবার কি হবে? পি এর থেকে ছোট হতে হবে। এবিসিটা আবার এখানে অবস্থান করতে হবে। শর্তটা বুঝিও। এই এবিসি মানে হচ্ছে গড় পরিবর্তনশীল ব্যয়। এবিসি মানে হচ্ছে কি? গড় পরিবর্তনশীল ব্যয়। পেইড ব্যাচের কোন ইসের? তোমার সেশন কত রুমি? তোমার সেশন কত? তুমি কি এবার পরীক্ষার্থী? রুমির সেশন কত তোমার? ওকে, শর্তটা কি আমি ভালো বারবার বোঝাচ্ছি। এটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। এখন পরিবর্তনশীল ব্যয়টা কি? পরিবর্তনশীল ব্যয়টা হলো যেগুলো আমার উৎপাদন করলে দেওয়া লাগবে, না করলে দেওয়া লাগবে না। যেমন ধরো যে শ্রমের মজুরি, শ্রমের মজুরি এটা হচ্ছে আমি উৎপাদন করলে দিব, না করলে দেওয়ার দরকার নাই। শ্রমিক আমার দরকার নাই, যদি উৎপাদন না করে আমার দরকার কি? ঠিক আছে, এই আর কি। তাহলে এই ব্যয়টা অবশ্যই বাজারে যেই দামে বিক্রি করতেছি তার থেকে কম হতে হবে, অর্থাৎ এই 5 টাকা ব্যয়টা যাতে আমি উঠে আনতে পারি। এখন এখান থেকে আমার খরচটা কতটুকু হইলো? 15 টাকা। বাট এর মধ্যে এই 5 টাকা হচ্ছে আমার পরিবর্তনীয় ব্যয়, বাকি 10 টাকা ব্যয় যে হইলো এটা কি ব্যয়? ওটা হচ্ছে আমার স্থির ব্যয়। ওইটা হচ্ছে কি? এই পুরোটা 10 টাকা হচ্ছে আমার, 10 টাকা হলো স্থির ব্যয়। একটা পণ্য উৎপাদন করতে আমার 10 টাকা স্থির ব্যয় যাচ্ছে। এখন দেখো, ওই যে আসতেছে কোনটা ব্যয়ের মধ্যে, গত ক্লাস মানে আগের চ্যাপ্টারের আমরা যারা পেট বেঁচে আছি আগের চ্যাপ্টারে যে পড়াইছিলাম স্থির ব্যয় পরিবর্তনশীল ব্যয়, আসতেছে স্থির ব্যয়। আর 5 টাকা হচ্ছে আমার পরিবর্তনশীল ব্যয়। ব্যয়, ঠিক আছে, পরিবর্তনশীল ব্যয়। ওকে, এই দুইটা মিলে আমার টোটাল কস্ট হচ্ছে কি? 15 টাকা। টোটাল কস্ট কত টাকা? 15 টাকা। আর তাহলে এই পরিবর্তনশীল ব্যয়টা উঠে আসতে হবে, এবং এইটা কতটুকু হতে হবে? এই আমার যে বাজারের মূল্য আছে তার থেকে কম থাকতে হবে। এই পরিমাণের হলে সে উৎপাদন করবে। ঠিক আছে, এই পরিমাণ হলে সে কি করবে? উৎপাদন করবে। এখান থেকে এখন সে কিভাবে প্রশ্ন করতে পারে? প্রশ্নকর্তা কিভাবে প্রশ্ন করতে পারে দেখো। 1 নাম্বার প্রশ্ন করতে পারে যে ফার্মের ক্ষতির পরিমাণ নির্ণয় করো। ক্ষতির পরিমাণ নির্ণয় করো। ঠিক আছে, 2 নাম্বার, ফার্মটি কখন উৎপাদন বন্ধ করে দিবে, অর্থাৎ সে আর ক্ষতি কতক্ষণ পর্যন্ত নিতে পারবে। ঠিক আছে, অথবা এটাকে আরেকটু মডিফাই করে বলতে পারি, ফার্মের উৎপাদন বন্ধের বিন্দু কোনটি? বিন্দু
কোনটি? ঠিক আছে, এইভাবে প্রশ্ন করতে পারে, অথবা বলতে পারে এসি রেখা আবার এই বিন্দুতে স্পর্শ করলে কেমন মুনাফা অর্জন করবে। ঠিক আছে, এই ধরনের রুমি, তোমাদের পেইড ব্যাচের ক্লাসই এগুলো। ঠিক আছে, তোমাদের পেইড ব্যাচে সব শেষ করানো হচ্ছে। যদি জয়েন করতে চাও খুব দ্রুত জয়েন করে ফেলো। আমাদের শুধু ক্লাসগুলো করে গেলেও তুমি বেঁচে যাবা ভাই, তোমার পরীক্ষায় ফেল আসবে না, এটা এটুকু আমি বলতে পারি। ঠিক আছে, যদি আমার ব্যাচের ক্লাসগুলো করে যাও, শুধুমাত্র প্রত্যেকটা সাবজেক্টের ক্লাসগুলো করে যাও, তুমি ফেল করবে না, এটা শিওর থাকো। ঠিক আছে, যদি একেবারেই নাজুক অবস্থা হয় শুধু ক্লাসগুলো করে যাও, আর আমার পেইড ব্যাচে সাজেশন দেওয়া আছে ওই অনুযায়ী পড়ে যাও। ঠিক আছে, ব্যষ্টিক, সামষ্টিক, ম্যাথ, পরিসংখ্যান, এই চারটার যারা একেবারেই দুর্বল, পারতেছো না, তারা জাস্ট হচ্ছে আমার ক্লাসগুলো করে যাও। ঠিক আছে, ভর্তি হতে চাইলে হয়ে যাও, খুব দ্রুত হয়ে যাও, 27 তারিখ পরীক্ষা, দেরি নাই। ওকে, দেখো এখন আমি এই যে ফার্মের ক্ষতির পরিমাণ নির্ণয় করো, আমি এর ব্যাখ্যা লিখছি না, ব্যাখ্যা আগেরটার মতোই, বাট আমি জাস্ট হচ্ছে প্রশ্নের ক্ষতিটা বের করে দিচ্ছি। দেখো এখানে ক্ষতি হবে কখন, অবশ্যই ক্ষতিটা কখন হয়, অবশ্যই আমার যদি মোট ব্যয় মাইনাস মোট আয় হয়। যদি এটার থেকে বড় হয়, মোট ব্যয়টা বেশি মোট আয় কম, তাহলে তো ক্ষতি। অর্থাৎ এখন আমাকে আবার টিআর বের করতে হবে, পি ইন্টু কিউ। তাহলে টিআর এর মান কত? 10 ইন্টু 50, 500। ওকে, আর টিসির মান কত? এসি ইন্টু কিউ। তাহলে এসির ভ্যালু কত? এসির ভ্যালু এখানে হচ্ছে 15, তাহলে 15 ইন্টু 50, তাহলে 5 15 75, 750। তাহলে এবার ক্ষতিটা হইল কত? ক্ষতি হচ্ছে টিসি মাইনাস টিআর, তাহলে 750 মাইনাস হচ্ছে 500 ইকুয়াল টু এই 250 টাকাই আমার হচ্ছে ক্ষতি। এটাই হচ্ছে আমার প্রথম প্রশ্নের উত্তর, মানে এক্স্যাক্টলি ম্যাথটা আর কি, বাট তুমি তো ব্যাখ্যা ওইভাবে লিখবা, ব্যাখ্যাটা ওইভাবে লিখবা। আর এর পরের প্রশ্ন বলছে যে ফার্মটি কখন উৎপাদন বন্ধ করে দিবে। এই শর্ত মানলে তো সে উৎপাদন করে যাবে, বাট দীর্ঘকালে গিয়ে বা স্বল্পকালে ফার্মটা উৎপাদন করবে না। কখন উৎপাদন করবে না? যখন না তার যে বাজারের দাম এবং এ বি সি এই দুইটা সমান হয়ে যায়। যখন এই তোমার বাজারের দামও হয়ে যাবে 5 টাকা, তোমার এবিসির ভ্যালুও 5 টাকা, ঠিক আছে, তখন তোমার আর উৎপাদন করা সম্ভব না। বা এটা হবে অথবা অথবা পি লেস দেন এ বি সি, এই রকমের হলে তখন আর ফার্মটি উৎপাদন করবে না। অর্থাৎ এই এবিসি রেখা যখন এই পি এর সমান হয়ে যাবে, এই ই বিন্দুর সমান হয়ে যাবে, তখন আর সে উৎপাদন করবে না। এই এবিসি রেখাটা যখন এটা সমান হয়ে যাবে, তখন আর সে উৎপাদন করবে না। অথবা এবিসি রেখা এই ই বিন্দুর উপরে চলে যাবে, তখন আর সে উৎপাদন করবে না, কারণ এত পরিমাণের লস সে দিতে পারবে না। ফার্মটি যতক্ষণ পর্যন্ত কি করতে পারবে, তার পরিবর্তনশীল ব্যয় উঠাইতে পারবে এবং তার স্থির ব্যয়ের কিছুটা উঠে আসবে, স্থির ব্যয়ের কিছুটা উঠে আসবে। এখানে কথাটা একটু নোট করে রাখো, আমি নোট করে দিচ্ছি, এই প্রশ্নটা নোটটা আমি দিয়ে দিচ্ছি, আমি অত বড় করে লিখবো না, ঠিক আছে, আমি মুছে ফেলতেছি, জাস্ট হচ্ছে নোটটা দিয়ে দিচ্ছি। তোমরা এটা যখন বই থেকে পড়বা তখন আরো ক্লিয়ারলি বুঝে যাবা। দেখো ফার্মটি ফার্মটি যতক্ষণ পর্যন্ত তার পরিবর্তনশীল ব্যয় উঠাতে বা তুলতে পারবে, বা পরিবর্তনশীল ব্যয় বহন করতে পারবে, একটু ভালো শব্দ লিখি, বহন করতে পারবে এবং স্থির ব্যয়ের কিছু অংশ বহন করতে পারবে তার আয় থেকে ততক্ষণ পর্যন্ত
পর্যন্ত ফার্মটি উৎপাদন করে যাবে, এই পর্যন্ত সে উৎপাদন করে যাবে। ওই যে শর্তটা, কি শর্তটা ছিল? এসি গ্রেটার দেন পি গ্রেটার দেন এ বি সি, এই পর্যন্ত সে উৎপাদন করে যাবে। এটা তার উৎপাদন করার বিন্দু। কিন্তু উৎপাদন করবে না কখন? যখন যখন ফার্মটির মোট আয় বা গড় আয়, গড় আয় কি হবে? গড় পরিবর্তনশীল ব্যয় এর সমান বা তার চেয়ে কম হবে, তখন ফার্মটি উৎপাদন বন্ধ করে দিবে। উৎপাদন বন্ধ করে দিবে, তখন আর সে উৎপাদন করতে পারবে না। তো শর্তটা কি দাঁড়ায়? শর্তটা দাঁড়ায় হচ্ছে যে বিন্দুটা দাঁড়ায় হচ্ছে পি ইকুয়াল টু যদি এবিসি হয়ে যায় তাহলে সে উৎপাদন করবে না, আবার পি লেস দেন যদি এবিসি হয়ে যায় তাহলে সে উৎপাদন করবে না। এই দুইটা বিন্দুতে সে আর উৎপাদন করবে না, এই হচ্ছে শর্ত। তাহলে আমরা এই যে প্রশ্নটা বললাম, আমাকে যখন শুধুমাত্র এই প্রশ্নটা বলবে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য অর্জন করে, তাহলে আমি শুধুমাত্র এই যে তিনটা চিত্র করলাম, এই তিনটা চিত্র জাস্ট হচ্ছে একে ব্যাখ্যা লিখে দেব। আর যদি আমার সৃজনশীল পদ্ধতিতে প্রত্যেকটা চিত্র দিয়ে আলাদা আলাদা প্রশ্ন করে, তখন আমাকে এইভাবে আনসার করতে হবে। আমি কি বুঝাইতে পারলাম? আমি একটা প্রশ্ন দিয়ে তোমাকে অনেকগুলো প্রশ্নের সলভ করে দিলাম। তাহলে টেকনিক্যাল ওয়েতে পড়াটা আসলে এটাই। তুমি যখন একটা জিনিস পড়বা, এটার সাথে রিলেটেড আর কি কি প্রশ্ন আছে, আর কি কি পদ্ধতি আছে, এগুলো যখন অ্যাপ্লাই করা শিখে যাবা, তাহলে তোমার কাছে আর কঠিন মনে হবে না। তাহলে আশা করি আজকের ক্লাসটা তোমাদের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল হয়েছে। হ্যাঁ, এভাবেও করতে পারো। সাবিনা শিকদার, এভাবেও করতে পারো, ঠিক আছে, এভাবেও করতে পারো, নো প্রবলেম। মাসুমা মিতু, কত টাকা লাগে স্যার? আচ্ছা, 4টা সাবজেক্টে অনলি 2000 টাকা, বেশি না, অনলি 2000 টাকা, একটা সাবজেক্টে 500 টাকা করে। ওকে, সবার কি কমপ্লিট হয়েছে? কারো কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারো। এই একটা ক্লাস থেকে তুমি একটা চ্যাপ্টারের পুরো মানে প্রশ্ন সলভ করে ফেলছো। অল্প দুই একটা প্রশ্ন এদিক সেদিক থাকতে পারে, ঠিক আছে। টেকনিক্যালি অনেকগুলো প্রশ্ন তুমি একবারে কভার করে ফেলছো। আর কারো কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারো। কতদিন মানে তোমার পরীক্ষা পর্যন্তই? তোমাদের 27 তারিখ পরীক্ষা, তো এখানে তো ক্লাসগুলো অনেক আগের থেকেই করানো, এটা তো আর তোমার দিন হিসেবে না। আর যারা এবার নতুন 2025-26 সেশনে আসো, তাদের জন্য একেবারে পরীক্ষা পর্যন্ত আরেকটা কোর্স চালু মানে ক্লাস শুরু হবে কিছুদিনের মধ্যে, ঠিক আছে। ওইটা হচ্ছে তোমার একেবারে পরীক্ষা পর্যন্ত চলবে। পরে কোন দিন ক্লাস হবে, আচ্ছা এটা আসলে বলা মুশকিল। তুমি হচ্ছে পেজে ফলো রাখো, আমরা অ্যানাউন্সমেন্ট করে দিব, ঠিক আছে। ওকে, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই।